প্রতিদিনই জানতাম যে আমি সকালেই মারা যাব, সকালে জানতাম রাত্রে মারা যাবো। কিভাবে যে দিন গেছে আর কিভাবে যে রাত গেছে এটা ভাষায় প্রকাশ করার মতো না। শুধু ক্যালেন্ডারের দিকে তাকায় থাকতাম। পৃথিবী ভালোবাসে না, ভালোবাসতেও সে জানে না। বাহ, বিউটিফুল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাইফের একটি এপিসোডে। অনেক দিন পর লাইফ, LIFE, দ্যাট ইজ লাইফ। কি নাম আপনার? কামরুন নাহার। কোনো ডাকনাম আছে? ডাকনাম এলিস। এলিস। বয়স কত এখন আনুমানিক? বয়স 53। জন্ম জেলা কোথায়? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ, এনায়েতপুর। ওকে, শুরু করেন আপনি। আমার বাবা যুদ্ধের সময় কি করতে জানেন? আমার বাবা যুদ্ধের সময় আমাদের এনায়েতপুর থেকে সাইকেল নিয়ে ইন্ডিয়া চলে যেত। আচ্ছা। বাংলাদেশ থেকে সে নিয়ে যেত হলো শাড়ি, আচ্ছা, লুঙ্গি, গামছা। আর সে আসার সময় সে রং নিয়ে আসতো, সুতা রং করার যে রংগুলো আছে সেগুলো সে নিয়ে আসতো। এইভাবে আমার আব্বার বিজনেসটা শুরু হয়ে যায়। আমরা তখন ছোট, আমার 2টা বোন, আমরা তখন হয়েছে আর কি যুদ্ধ শেষ, পাবনায় চলে আসে। আমার ওইখানে বেড়ে ওঠা। আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমার আব্বা তখন এসে নিয়ে ফ্যাক্টরি দেয়, টুইস্ট মিল যাকে বলে, টুইস্ট মিল, সুতার মিল দেয়। দেওয়ার পরে তো ওইখানে তো কারেন্টের একটা ব্যাপার আছে। তো ওই কারেন্টের ব্যাপারের জন্য আমাদের বাসায় যারা আসে কারেন্টের লোকজন, তারা আমার বাসায় আসে, কারেন্টের বিল টিল করে। তো ওই সময় একটা লোক আসে, যে লোকটা কিনা আমার আব্বাকে দেখে তার অনেক ভালো লাগে। তো তার মুখ থেকেই শোনা যে আমার আব্বাকে নাকি আমার সেই লোকের আব্বার মতো লাগে আর কি, আমার বাবাকে। সে তখন কি বলে যে এনার যদি কোনো মেয়ে থাকে তাহলে আমি তাকে বিয়ে করব। আমাদের পাবনায় আমরা একদম নতুন আসছি, আমাদের যারা ওখানে স্থানীয় যারা, তারা কোনোভাবেই মানতে চায় না। খুবই কষ্ট করে আমার আব্বা স্ট্রাগল করে ওইখানে থাকে আর কি, 10-12 বছর ওইখানে বাড়ি টাড়ি করে নিয়ে থাকে। থাকার পরে সেই লোক আমার বাসায় আসে। আসার পরে তো বিয়ে করতে চায়। আমার আব্বা তো বিয়ে দিবে না, কারণ পাবনার লোকজনের আমার আব্বার চোখে তারা খুবই খারাপ, এক কথায় বলতে যা। পাড়ার ছেলে পেলে যে ডিস্টার্ব করে, সেই ডিস্টার্বের মুখে আমরা পড়ে যাই। চাচা আপনি মেয়েকে বিয়ে দিবেন? তো বলে না, বিয়ে দেবো না। বলে যে আমার মেয়ে ছোট, আমি বিয়ে দেবো না। এক কথায় না। তখন আমার যে ওই কারেন্টের যে বিল করে, উনার খুব জিদ চাপে যায় যে আমি এমন কি হয়ে গেছি যে আমার সাথে মেয়ে বিয়ে দেবে না, সেই বা কি হয়ে গেছে যে তার মেয়েকে বিয়েই দিবে না। তো যে কোনো মূল্যে অনেক দর কষাকষি মতো হয় আর কি। 6 মাস এভাবে চলতে শেষ পর্যন্ত আমার আব্বু হেরে যায়, আব্বা বিয়ে দিয়ে দেয়। আমার আব্বা তার সাথে বিয়ে দিয়ে দেয়। আমি তখন একদমই ছোট, যা কি আর বলবো। কোন ক্লাসে পড়েন? ক্লাস 8-এ তখন পড়ি। ওকে, 14 বছর বয়স। শ্বশুর বাড়িতে নিয়ে যায়। তো আমার হাজবেন্ডের আবার আমার চেয়ে কিন্তু বেশ অনেক বছরের বড়, হিসাব করলে 14-15 বছরের ছোট। আপনার দ্বিগুণ বয়সী। হ্যাঁ, ওইরকমই। শ্বশুরও ছিল কিন্তু এগ্রিকালচার অফিসার। উনি মারা গেছেন আমার বিয়ের 7 বছর আগে। আমার স্বামী হাজবেন্ডের 9টা ভাই বোন, তারা 7 বছর আগে মারা গেছে। সে চাকরি করে একা, তার ভাই বোন সবাই মিলে একসাথে থাকে আর কি, যৌথ ফ্যামিলি। তো ওইখানে আমাকে নিয়ে যায় তাদের বাড়িতে। আমি কি বলবো, আমাকে যখন নিয়ে যায়, আমার আব্বা কিন্তু মোটামুটি ছোটখাটো একটা শিল্পপতি। সেইখান থেকে আমাকে নিয়ে যায় তাদের বাসায়, একটা ঘর নাই। আমি যে থাকতাম যে ঘরটাতে, সেই ঘরের মধ্যে ধান থাকতো, ছাগল থাকতো, আমি থাকতাম। আর বৃষ্টি আসলে এমন কোনো জায়গা নাই যে সেখান থেকে পানি পড়তো না। তো বাবা দেখে বিয়ে দেয়নি? তারা তো জোর করে বিয়ে করছে, তাদের একটা প্রভাব আছে না। পাবনার মানুষ, আমরা তো ভাসতে আসছি এনায়েতপুর থেকে পাবনাতে। তারপর সে চাকরিজীবী, কারেন্টে। আমার বাবার আবার ফ্যাক্টরি মিল আছে, ইলেকট্রিসিটির কোনো ঝামেলা হলে পাইতো তো আমার আব্বার ব্যবসায় শেষ। তো উনি এসে পদক্ষেপ নিয়েছে যে ব্যবসাও শেষ করে দেবো দরকার হইলে পারে। তো আব্বা বিয়ে দিছে। আসলে আমার তাকদিরে ছিল, হয়ে গেছে। তো অক্টোবরের 10 তারিখে বিয়ে হলো, না শীত না গরম। তখন তো বৃষ্টি নাই, আমি তো বুঝি নাই তখন। তারপরে যখন কিছুদিন পরে বৃষ্টি, শীতের আগে বৃষ্টি হয়, তখন দেখি যে বৃষ্টি আসলে পরে সারা ঘরে এত পরিমাণে পানি, আমি কোথায় থাকবো। তখন থেকে আমার সাথে ওনার একটা ভালোবাসা, হৃদ্রতা শুরু হলো। অত ছোট মানুষ আমি, কিন্তু স্বামীর ওইটা দেখে আমার নিজেরই বৃষ্টি আসলে পরে আমার ভালো লাগতো। আর এখানে বাটি, ওখানে ঘটি, ওখানে এটা ওটা, প্লেট বাটি এগুলো নিয়ে নিয়ে দৌড়াদৌড়ি করতো সে। কোন দিক দিয়ে পানি আসতেছে, তার বউ, আমি। আমার তো বাবা মোটামুটি একটা শিল্পপতি, সেইখান থেকে মেয়ে নিয়ে গেছে।
তাহলে তার একটা লজ্জার ব্যাপার। কিন্তু আমাকে সে এত পরিমাণে ভালোবাসে যে আমি ওই বৃষ্টির পানি কি তার বাড়ি নাই, তার ঘর নাই, আমার কাছে এগুলো কিছুই মনে হয় না। সে আমাকে শ্বশুরবাড়ি, আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাইতে পানি কাদা আছে, মেন্টাল হসপিটালের ভিতর দিয়ে যাইতে হয়। মেন্টাল হসপিটালের বাউন্ডারি পার হইলে পরেই কাদা আর পানি, সেখানে আমাকে কোলে করে নিয়ে যাইতো সে। সবাই বলতে এই দেখো ওই যে অমুকে দেখো অমুকের বউকে কি করতেছে সে। আমাকে কিন্তু পাথাল করলে করে নিয়ে সে আমার শ্বশুরবাড়ি একদম বাসা বাড়িতে নিয়ে যায় নামাইতো। আমার শ্বশুরবাড়িটাও অনেক বড়, মানে প্রায় 4-5 বিঘার উপরে বাড়ি, এক সাইডে বাড়ি আর এক সাইডে জমি। তো আমার খুব ভাল লাগতো। 1-1.5 বছর পরে আমার একটা বাচ্চা হলো, আরেকটা হলো, তারপরে আরেকটা হলো, 3টা হওয়ার পরে আমি তখন বললাম যে আমি তো থাকবো না, আমাকে তুমি শহরের মধ্যে একটা বাসা নিয়ে আমার বাচ্চা টাচ্চাগুলো আর স্কুলে দিব, আমি এখন আমাকে নিয়ে যাও। সে নিয়ে আসলো পাবনা শহরের মধ্যে। 2 বছর 3 বছর পর ট্রান্সফার হয়ে যায়। তো আমার তখন 20 বছর বয়স না, কিন্তু আমার হাজবেন্ড ট্রান্সফার হয়ে গেল। ওদের সাথে 11 জনকে একবারে ট্রান্সফার করে দেয়, পানিশমেন্ট ট্রান্সফার। এটা সবাই যার যার মতো সে সংসার শেষ, তাদের 11টা মানে 10টা সংসারই মোটামুটি শেষ পর্যায়ে। কেউ বউ নিয়ে গেছে, কেউ কারো মেয়ে নিয়ে গেছে, কেউ বউ আরেকজনের সাথে প্রেম করছে, সেই আমলেই কিন্তু বুঝেন স্বামী চলে গেছে, কারোর বউ আরেকজনের সাথে প্রেম করে চলে যাচ্ছে, মানে এরকম একটা অবস্থা। আমার হাজবেন্ড ট্রান্সফার হয়ে 5 বছর সে বাইরে বাইরে থেকে তারপর পাবনাতে আবার আসলো। 2 ছেলেকে জেলা স্কুলে দিছি, মেয়েকে গার্লস স্কুলে দিলাম, দিয়ে লেখাপড়া শুরু হয়ে গেছে। যখন মেয়ে হয় তখন সবাই বলতো কি এলিস কি করে, এলিস কি করে রে, কোথায় রে, ও কোথায়। আমার ফুপু বলতো কি এলিস তো আয়না নিয়ে বসে আছে, মানে আয়না আমার মেয়ে। ও আপনার মেয়ের নাম আয়না? না, মেয়ে, আমি মেয়ে কোলে নিয়ে বসে থাকতাম। মানে মেয়েকে দেখতে আমার এত ভালো লাগতো যে আল্লাহ আমার পেটের থেকে মেয়ে হয়েছে, আর সেই মেয়ে এত সুন্দর দেখতে, আবার তার মানে পুতুলের মতো, সে পুতুল আবার হাসে কান্না করে, এরকম একটা সময় ফিলিং হইতো। আচ্ছা, ওই ফিলিংটা। তো আমাকে সবাই সবসময় বলতো যে কি করে এলিস, কেউ পাওয়া যাচ্ছে না, কোথায় রে, ও কোথায়। সবসময় দেখতে তো আমি মেয়ে নিয়ে বসে আছি, আয়না নিয়ে বসে আছি, আমার আয়না সেটা। তো এরকম সেই মেয়ে বড় হয়ে গেল, স্কুলে যাওয়ার মতো হয়ে গেল সেই মেয়েটাও অনেক মেধাবী। মেয়ে বড় হওয়ার পরপরই মানে এমন অবস্থা হলো যেখানে আমি যে শিকারটা হলাম, আমার বাবা যে বিয়ে দিবে না, পাবনার ছেলেরা, পাড়ার ছেলেরা ডিস্টার্ব করে, আমার মেয়ের বেলায়ও সেরকম শুরু হয়ে গেল। আমার মেয়ের সাথে আমার এত বন্ধুত্ব, আমার হাজবেন্ডের সাথেও তার এত বন্ধুত্ব যে কোনো ছেলে কোনো কথা বললে পারে বাবাকে যায় বলে, আব্বু আজকে এই ছেলেটাই কথা বলছে, কি করি বলো তো। আমার হাজবেন্ড চাকরি করতো, বাজার করতো, এটুকুই তার শেষ। আর বাচ্চা কাচ্চা লেখাপড়া করানোর দায়িত্ব আমার। আমি মেয়ে বিয়ে দিব, সে বিয়ে দিবে না। মেয়ের এত বৃষ্টির মতো বিয়ে আসে, মেয়েকে রাখাই মুশকিল, সেই মেয়েকে সে বিয়ে দিবে না। কিন্তু আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, বিয়ে দিব না, বিয়ে না দিয়ে করবোটা কি। আমার তো অনেক ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে মেয়েটাকে অনার্সে ভর্তি করে দিয়ে বিয়ে দিব। তো ওনার ইচ্ছা ছিল যে আমি বিয়ে দেবো না। তখন সে বিয়ের দিন সকালবেলা উঠে নিয়ে সে বাসায় নাই, বিয়ে দিক আসবে 3টার সময়, বিয়ে করতে আসবে নাকি দেখতে আসবে, কিছু একটা করতে আসবে, কিন্তু সে নাই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরকম অবস্থায় বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়েটাকে ঢাকায় পাঠিয়ে দিলাম। সাথে আমার বড় ছেলে, সেটাও ইন্টারমিডিয়েট পাস করছে, ওটাকেও আমি মেয়ের সাথেই ওটাকেও ঢাকায় পাঠিয়ে দিলাম। ও ঢাকায় ভর্তি হয়ে গেল, ও ইসলামিক ইউনিভার্সিটিতে বিবিএ ভর্তি হয়ে গেল। 2008 সালে আমার ছোট ছেলে বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং চান্স পাইলো, মেয়েকে আমি বিয়ে দিয়ে দিলাম, বড় ছেলে বিবিএ ভর্তি হয়ে গেল। 1 বছরে সব অনেক দায়িত্ব আমার কমে গেল। ঢাকাতে আমি পাবনা থেকে ঢাকাতে আসতাম মাসে 3বার এসে মেয়েকে নিয়ে যেতাম, নিয়ে আসতাম, বাসায় রান্না করে দিয়ে রেখে আসতাম, ওই 2-3 দিন থাকতাম, আবার ঢাকায় এসে থাকতাম। এইভাবে মানে সে আমার হাজবেন্ড আমাকে কি বলতো, আমার ভাই পাইছে, আমি এটা বউ পাই নাই। গল্পটা কিন্তু এখানে না, গল্প আরো সামনে। মেয়েরও বাচ্চা হয়ে গেল, মেয়ের পড়ালেখা প্লাস নেওয়া আনা, বাচ্চা দেখা, তারপরে তো কাজের মানুষ থাকেন না, কাজের মানুষ নাই। আমি এই সব কিছু মিলায় সব কিছু সুন্দরভাবে চলতেছে। ডিসেম্বরের 6 তারিখে রাত্রে আমার হাজবেন্ড হার্ট অ্যাটাক করলো। আমার বিয়ের পরের থেকে আমি কোনোদিনও শুনি নাই যে তার শরীরে কোনো জায়গায় একটু ব্যথা বা অন্য কিছু। তারপরে হার্ট অ্যাটাকের দিনও সে একটা পেপার কাটিং নিয়ে এসে সে শোনাচ্ছিল আমাকে পড়ে, আমি আর আমার ছোট ছেলেটা শুনতেছিলাম। বলে বাবা শোনো, এই দেখো
একটা পেপার নিয়ে আসছি, হার্ট অ্যাটাক হলে কেমন হয় শোনো তুমি। আমি আর আমার ছেলে পাশে দাঁড়িয়ে শুনতেছিলাম ওই কথাগুলা। ওই দিনকে রাত্রেবেলা তার হার্ট অ্যাটাক হলো, সে কিছুই বুঝতে পারলো না। আমাকে ডাকলো, এলিস শোনো আমার তো বুকের মধ্যে ব্যথা। আমি দৌড়ে এসে একটা গ্যাসের ওষুধ দিলাম, খেয়ে নিয়ে বললো যে কমেনি। তো তো আমি বার্নালকে ফোন দিই। বার্নাল মানে হসপিটালে আমার হাজবেন্ডের ফ্রেন্ড, বললো যে আমি তো চলে আসছি হসপিটালে, তুই চলে আসি আমি দেখি। আমি দেখলাম দিব্যি সে গোসল করলো, তারপরে শীতের কাপড় চোপড় পরে সুন্দরভাবে সে জুতা টুতা পরে বের হয়ে আসলো। তার কিন্তু হার্ট অ্যাটাক হয়েছে নাকি রাত্রেবেলায়। তো আসলো, আসার পরে আমি রান্না টান্না করে নিছি। তখন আমাকে ফোন দিয়ে বানাল বলল, ভাবি আপনি কোথায়? আমি বললাম তো পাবনাতেই। বলে দোস্ত তো হার্ট অ্যাটাক হয়ে গেছে। আমি বলি কী বলেন আপনি? উনি না একদম সুস্থ মানুষ, হাঁটতে হাঁটতে হসপিটালে গেল। বলে ও তো বোঝে নাই, ও তো আসলে মানুষ না, ও তো অন্য কিছু, সেই জন্য বুঝতেই পারে নাই। তো আপনি আসেন। আমি অমনি সঙ্গে সঙ্গে আমার ছোটো ছেলেকে নিয়ে বের হয়ে আসলাম বাসার থেকে 8:30টার দিকে, সকাল 8:30টার দিকে বের হয়ে এসে নিয়ে দেখলাম যে ও বসে আছে, কিন্তু একদম নর্মাল মানুষের মতো একদম বসে আছে, আমার সাথে কথা বলতেছে। অফিস থেকে সবাই গেল, হরতাল, জামাতের হরতাল, কোনো গাড়ি টাড়ি কিচ্ছু পাওয়া যাচ্ছিল না। পরে আঞ্জুমানের যে অ্যাম্বুলেন্স আছে, ওই অ্যাম্বুলেন্সে করে আমি ঢাকাতে নিয়ে আসলাম, কার্ডিওতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যেদিন নিয়ে আসলাম সেদিনকাই ওনাকে ট্রিটমেন্ট করলো, করার পরে বাস রাত থেকে পরের দিন সকালবেলা একটা পেন বেডে দিল। পেন বেডে দেওয়ার পরে রাত নয় হতে হতে তা শেষ মারা গেল। শুধু একটা কথাই বলতেছিল যে আমি 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 সুস্থ হয়ে গেলে এলিস আমি আর কখনো নিজের উপরে প্রেশার দিব না। অনেক প্রেশার দিছি নিজের জীবনকে, যেটা করার না সেটাও করছি, যেটা করার সেটাও করেছি। মানে এত ভালোবাসার একটা জিনিস স্বামী পাওয়ার পরে আমি আমার বাবা মা ভাই বোন সবাই দিয়ে ভুলে গেছিলাম। আমার আর কিছুই লাগতো না এই দুনিয়াতে। আমার স্বামী আর সংসার আর বাচ্চা ছাড়া আমি কাউকে চিনতাম না। আমি সত্যি কোনো বিয়ে বাড়িতে আমি কেউ দেখেনি। আমি বেশিরভাগই ছিলাম কারোর সাথে দেখা হইলে হসপিটালে দেখা হতো। হাজবেন্ডের কথা কি বলবো, সেটা সে এত পরিমাণে বাজার করতো, এত পরিমাণে বাজার করতো যে তাকে সবাই মুরগি আলা বলতো। বলতো ভাই আপনি না পিডিবিতে চাকরি করেন, এত মুরগি নিয়ে কাকে খাওয়াবেন? আমার ছোট ছেলের গ্যাস হয়েছে দেখে পেঁপে কিনছে, 3 বস্তা পেঁপে কিনে নিয়ে আসছে। সে পেঁপেলা আবার অটোতে নিয়ে আসার সময় সে অটোওয়ালা বলছে কি, ভাই আপনি তো পিডিবিতে চাকরি করেন, আপনি পেঁপের ব্যবসা কবে শুরু করছেন? তার মনের সাথে আমার মনের এতই মিল ছিল, একটা জিনিস সে কল্পনা করতো সেই কথাটা আমি তার কাছে যাই বলতাম। মানে এরকম একটা জিনিস ছিল। যত টাকা পয়সা সে শুধু বাজার করতো আর ছেলে মেয়ের লেখাপড়ার জন্য যেটা এইটুকুই, তাছাড়া তার জীবনে সে একটা অ্যাকাউন্টও নাই, কিচ্ছু নাই। জামাই ইঞ্জিনিয়ার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, মেয়ে যে বাসায় থাকে সেই বাসাতে এসে উঠলাম। মানুষের স্বামী মারা গেলে পরে শহরে থাকে, সে কি করে গ্রামে চলে যায়। সেখান থেকে গ্রামে না যেয়ে গ্রামে থাকলে কি করে চরে চলে যায়, আরও খরচ কম হবে। সেইখান থেকে আল্লাহ পাক আমাকে কী করলো, কতখানি সাহস আমার ভিতরে, আমি এক লাফ দিয়ে কোথায় চলে আসলাম, ঢাকা, মানে রাজধানী শহর, সেখানে উত্তরা বাসা নিলাম। বাসা নেওয়ার পরে বাসা ভাড়া, তখনই আমার বাসা ভাড়া হলো 16,000 টাকা বাসা ভাড়া। কিন্তু একটা জায়গায় আমি ছাড় পেলাম, যে বাসায় এসে উঠলাম না সেই বাসায় আমার মেয়ে থাকে বিধায় আমার কাছ থেকে অ্যাডভান্স নিল না, রানিং মাসে ভাড়াটাও সে নিল না। আচ্ছা। বাড়িওয়ালা। ছোট ছেলেটা ফাইনাল পরীক্ষা দেয়নি, বড় ছেলেটার MBA কমপ্লিট হয়নি। বড় ছেলেটা একটা স্কুলে চাকরি করতো, একটা স্কুলে চাকরি করে। আর ছোট ছেলেটা তখন আসার পরে দেখেন আল্লাহর প্রতি ভরসা রাখলে যেটা হয়, আল্লাহ পাকের কি মিরাকল। আমার ছেলে এসে নিয়ে কি করবে, সে তার তো লেখাপড়া শেষ হয়নি, সে কোথাও চাকরি করতে পারবে না। একটা গাছের সাথে একটা নাম্বার ছিল, মানে ওই টিউশনির, সে নাম্বারে ফোন দিয়ে সেই নাম্বারে ফোন দিয়ে টিউশনি পায়। সে টিউশনিটা ইংলিশ মিডিয়ামের বাচ্চা পড়াতে যাবে, সে একটা করে বাচ্চা পড়ালে পরে
মানে নিম্নে 12-13 হাজার টাকা করে। আমার ছেলে মাশাল্লাহ সেই টিউশনি শুরু করে দিল, তারপরে মনে করেন 60,000 টাকাও সে মাসে রোজগার। ছোট ছেলে বড় ছেলে মিলায়া আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত যে আমি ঢাকাতে এসে নিয়ে ওইরকম একটা বাসা নিয়ে টিকতে পারলাম। ইতিমধ্যে আমার যে হাজবেন্ড মারা গেল, তার যে টাকা পয়সাগুলো উঠানো সেগুলো টুকটাক উঠায় নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো মতো চলতেছি। এর মধ্যে আমি একটু একটু করে অসুস্থ, মানে আমি আমার স্বামীর যে মারা গেছে ওই জিনিসটা আমি যখন মনে করি তখন আমি অ্যাবনর্মাল হয়ে যাই। আমার কোনো কিছুই ভালো লাগে না, একদম পুরো পাগলের মতো লাগে আমার। আমি কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারি না, পাগল, একদম পাগল, ফুল পাগল। 2020-এ মানে 20-এর ফেব্রুয়ারির 28 তারিখে মনে হয়, ওই দিনই লাস্ট আমি কথা বলি। আমার হ্যাঁ মানে ফোনে কথা বলতে পারি। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার আমি আর কথা বলতে পারি না, কথা বলতে পারি না। অলরেডি আমার ভোকাল কর্ডে কী জানি সমস্যা হলো, আমি আর কথা বলতে পারি না, আমি কিছুই বলতে পারি না, কথা দিয়ে কোনো সাউন্ডই বের হয় না, টোটালি বন্ধ, কিচ্ছু বলতে পারি না। আমি যে কথা বলবো কানে কানে বললেও শুনবে না, মানে কোনো আওয়াজই আসে না। আমার ছেলেরা ফোন দিয়ে বলে আম্মু কেমন আছো, ভালো আছো তো, হুঁটা আসতে বের হয়। এরকম চলতেই থাকলো 6 মাস টানা, একদম টোটালি বন্ধ। ডাক্তার কি বলেছিল, এটা কি মানসিক চাপে হয়েছিল এরকম না? আমার যেটা মনে হয় যে আমার যে কষ্টটা লাগতো না, ওই কষ্টে আমি একদম দিশাহারা হয়ে গেছিলাম। 5-6টা ডাক্তার দেখাইছি, কোনো ডাক্তারই নাক কান গলা থেকে শুরু করে এমন কোনো ডাক্তার নাই। অ্যাজমার ডাক্তার বলে যে অ্যাজমার জন্য এরকম হতে পারে, কোনো ডাক্তারের ওষুধ খেয়ে কোনো কিছু খেয়ে ভালো হলো না। 2021 সালের জুন মাসে তার 2-3 দিন পরেই দেখি কি আমার যেন কেমন একটা কি যেন একটা কি মনে হয়, মানে এইখানে আর কি যেন মনে হয়। তখন আমার ছেলেকে দেখাইলাম, মেয়েকে বললাম, মেয়ে বললো যে এই কিছু না। আমার মেয়ে বললো না আমার কিছু না, এটা তো কিছু মনে হচ্ছে না, হাতের আমরা যেরকম শুনি যে চাকা টিউমার, এটা সেটা অনেক বড় কিছু হয়ে যায়, কিন্তু এটা তো সেরকম না। 2টা মেয়েকে ফোন দিলাম, একটা হলো কনক, একটা হচ্ছে কান্তা। কনকের আম্মার আবার 2020 সালে তার আবার ব্রেস্ট ক্যান্সার হয়, সে অপারেশন করে। ওই মেয়ে দুটার সাথে আমার খুবই ভালো সম্পর্ক, একটা ঢাকার একটা পাবনা, কিন্তু দুজনেই ঢাকায় থাকে। একজন আমার বাসার পাশে থাকে, সে আবার বললো যে আন্টি আম্মার হয়েছিল তো আপনি যে ডাক্তার দেখাইছিলেন আপনি সেই ডাক্তার দেখান। তো আমি আবার ওই ডাক্তারের কাছে গেলাম, আর কান্তাকে ফোন দিয়ে বললাম যে কান্তা আমার এরকম অবস্থা। কান্তা বললো যে আন্টি এটা নিয়ে বসে থাকা যাবে না, কেননা আম্মুর কিন্তু এরকম হয়েছে। আম্মুকে যে ইন্ডিয়া নিয়ে গেছিলাম, ইন্ডিয়ার ডাক্তাররা বলছে ওখানে যদি একটা তিল অথবা আঁচলও হয় এটা নিয়েও বসে থাকা যাবে না, আপনি আন্টি একটু দেরি করেন না, এক্ষুনি আপনি ডাক্তারের কাছে যান। কঠোর লকডাউন যেটা দিছিল 15 দিনের একটা, তখনকার ঘটনাটা বলবো আমি। ডাবল করে মাস্ক পরা লাগে, ডাক্তাররা গেলে পরে ওইখানে ডাক্তার এখানে রুগী বসে থাকে, মাইকে কথা বলে, মানে এমন অবস্থা হয়েছিল। তো তারপরে আমি এখন আল্ট্রাসোনোগ্রাম করতে যাব, সেখানে তো দেখ কোনোভাবে সম্ভব না, আমি তো আল্ট্রাসোনোগ্রাম করবো যেখানে, সেখানে আমার পাশেই মেয়েটা বসে থাকবে। আল্ট্রাসোনোগ্রাম করতে বসলাম, তখনই আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম যে মা দেখো তো আমার আসলে এখানে এরকম লাগতেছে, এখানে তেমন কিছু কি পাচ্ছ? বলে আন্টি পাইলাম তো খুব ছোট একটা জিনিস, এটা মনে হয় টিউমার, আপনি আজকে একটা ডাক্তারকে দেখান। তো আমি আবার ওইখান থেকে রিপোর্ট তো পাইলাম না পেয়ে আমি আবার ডাক্তারের একটা সিরিয়াল নাম্বার দিয়ে বাসায় চলে আসলাম। আমি তখনও জানি না যে আমার সামনে কি ওয়েট করতেছে, আমি কিন্তু জানি না। আমি মনে করছি হয়তো বা টিউমার, এতই ছোট হাতেই পড়ে না। বড় ছেলেকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে আমি তো আল্ট্রাসোনোগ্রাম করে আসছি। তো বললাম আম্মু তুমি তাহলে যাও, মিতাপুকে নিয়ে যাও, আমি আসতেছি। সন্ধ্যার সময় আমাকে দেখলো, দেখার পরে সে ডক্টর ওইখানে ওই রিপোর্টটা দেখে নিয়ে এসে আমাকে কি বললো জানেন, আমাকে বের করে দিছে। আমাকে দেখে নিয়ে আমার মেয়ের ছেলের সাথে কথা বলবে দেখে আমাকে বের করে দিছে, ওনার চেম্বার থেকে বের করবো, আপনি বাইরে বসেন আমি কথা বলি। আমাকে বের করে দিচ্ছে, দেওয়ার পরে আমি বাইরে হয়ে গেলাম। তখন ওই ছেলে মেয়ের সাথে কথা বলতেছে যে এটা তো ক্যান্সার হয়ে গেছে ওনার, তো ক্যান্সার এটা এত ট্রিপল নেগেটিভ, মানে আমরা মনে করি যে ব্রেস্ট ক্যান্সারের একদম ভয়ানক ক্যান্সার। এটা হলে পরে খুব মানে ঘন্টায় লক্ষ লক্ষ সেল, ভালো সেলগুলারে ড্যামেজ করে দেয়, মানে এত দ্রুত ছড়ায় যায়, লিভারে ছড়ায় প্লাস ব্রেনে যায়। এত ভয়াবহ ক্যান্সার এটা। তো এটা শুনে আমার ছেলে মেয়ে তো ওরা রিপোর্টটা ওরা শুনে
কোন ডাক্তার দেখাবো, কার কাছে কি করব, বায়োপসি করতে হবে, এই একটা সময় ধরে দিল যে এই কয়দিনের মধ্যে আপনার দেখায় এই ডাক্তারের কাছে আবার আসেন আপনি। উনি বলছে যে এই রিপোর্টগুলো নিয়ে আপনি আবার ঘুরে আসেন, এই কথা বলে দিল। ওরা বের হয়ে আসেনি, দেখি ওদের টুক টুক একদম কান্নাকাটি। কি হয়েছে আমার, বলে আম্মু তোমার ক্যান্সার। এসে বলে দিল? বলে দিল আম্মু তোমার তোমার তো ক্যান্সার এটা। তখন তখন ওই রাতটা আমার মেয়ে আমার কাছেই থাকে। রাত্রেবেলা দুজন কথা বলি, কথা বলে মানে সারা রাত শুধু কথাই বলি, ঘুম আর আসি না। ঘুম নেই, এসে কথা বলি, কথা বলে সকালবেলা উঠে ওর বাসায় চলে যায়। আমি ওই সকালবেলা থেকে ওই তখন থেকে আমি কি করব, কিভাবে ডাক্তারের কাছে যাব, এখন তো কোনো ডাক্তারও নাই, ছেলে মেয়ে সব কান্নাকাটি, মানে কিরকম যে বিনা মেঘে বজ্রপাত যেটা, তার চেয়ে বেশি। আল্লাহ মাফ করুক, যাদের হয়নি তারা বুঝবে না। কার সাথে কথা বলবো, কি করব কি না করবো কিচ্ছুই বুঝতে পারতেছি না। শুধু মনে পড়ে হাজবেন্ডের কথা। আমার যে ক্যান্সার, আমি কিভাবে বাঁচবো, কিভাবে ট্রিটমেন্ট করবো, না কিচ্ছু না। আমার খালি মনে পড়ে যে আল্লাহ ওই লোকটা কেন নাই, উনি থাকলে পাইতো আমার এই টেনশন, আমার এইগুলো কিছু করতে হতো না, সবই তো সে করতো। তারপরে এইভাবে আমার, তারপরে আমাকে কান্তা বলে কি আন্টি আপনি না অনেক সাহসী, আমাকে এদিকে কনক বলে আন্টি আপনি না অনেক সাহস, আপনার না অনেক সাহস, আপনি না আপনার হাজবেন্ড মারা যাওয়ার পরে ঢাকা উত্তরাতে এসে 16,000 টাকা বাসা ভাড়া দিয়ে থাকা শুরু করলেন, আপনি এই সাহসটা আপনাকে কে দিছিল তখন, আপনিও ঘুরে দাঁড়ান, আপনার সাহস আপনাকে আনতে হবে। এইভাবে আমাকে কথা বলা শুরু করলো। আমি দেখলাম যে ঠিক আছে, এখন তো আমার কান্নাকাটি করলে আমার চেয়ে বেশি কান্নাকাটি করে ওরা, আমার ছেলে মেয়েরা। তারপরে আমি চুপে চুপে কান্নাকাটি করি আর আমি হলো ভিডিও দেখি। আমি সার্চ দিয়ে ভিডিও দেখা শুরু করলাম। ইউটিউবে ভিডিও দেখি ডক্টর, ওই ক্যান্সারের বাংলাদেশে ক্যান্সারের ডক্টর, এইভাবে লিখে সার্চ দিয়ে দেখি যে একদম আসে অনেকগুলো ভিডিও। সেগুলো দেখলেও অনেক সময় লাগে, 40 মিনিট করে একটা ভিডিও, 30 মিনিট এরকম একটা ভিডিও। তো ওইগুলো দেখতে থাকলাম, দেখতে দেখতে অনেক ভিডিও দেখলাম। বাংলাদেশেরটা দেখি না, আবার ইন্ডিয়াটা দেখা শুরু করলাম, মানে কলকাতাটা দেখা শুরু করলাম। তারপরে এগুলো দেখতে দেখতে আর দেখি আর হলো আমি ডাক্তার দেখানো শুরু করলাম। আমার তো বসে থাকা যাবে না, সময় নষ্ট হয়ে যাবে। আমাকে যেহেতু ওই সুবর্ণা চৌধুরী আমাকে বলে দিল, সুবর্ণা চৌধুরী ডাক্তার, উত্তরার ডাক্তার, সে বলে দিল যে এর দেরি কিন্তু করা যাবে না। আমাকে শুধু একটা কথাই বললো, আপনার যেটাই হয়েছে, এটা নাম বলবো না, যেটাই হয়েছে আপনার দেরি করা যাবে না, আপনি খুব তাড়াতাড়ি ডাক্তারকে দেখান। জুলাই মাসের 4-5 তারিখে আমার হাতের রিপোর্টগুলো সব চলে আসলো। চলে আসার পরে কান্তার আম্মা আমাকে বলছিল যে আম্মা আমাকে বলছিল যদি ইন্ডিয়াতে না করাতো তাহলে বাংলাদেশের একটা ডাক্তার দিয়ে সে করাতো। সেই ডাক্তারের নামটা আমি বললাম না, কিন্তু সেই ডাক্তারকে দিয়ে আপনি দেখাইতে পারেন। তো আমি সেই ডাক্তারের কাছে গেলাম রিপোর্টগুলো নিয়ে। সব রিপোর্ট কিন্তু আমাকে ওই সুবর্ণা চৌধুরীর কথা মতো সব রিপোর্ট করাইছি। করানোর পর আমি সবগুলো নিয়ে আমি তার কাছে গেলাম। যাওয়ার পরে সে আমাকে লিখে দিল আরও কিছু রিপোর্ট। আমি আবার সেই টেস্টগুলো করাই। সেই রিপোর্ট একটা শুধু আমি রিপোর্ট মানে টেস্ট করাই নাই, সেটা ইকো, মানে বুকে কোনো সমস্যা আছে নাকি, আমার হার্টের কোনো সমস্যা আছে নাকি। তার জন্য তো আমার এমনিতে তো ইসিজি করছে, তারপরে আলট্রাসোনোগ্রাম করছে, হার্টের তো এমনি কোনো সমস্যা নাই। যে টেস্টগুলো আমার লাগবে না সেটাও তারা দিছে, মানে যেগুলো আমার দরকার নাই সেগুলো সে দিয়ে রাখছে। সমস্ত টেস্ট করানোর পরে আমি, ডাক্তার আমাকে বসায় রাখলো সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত বসে থাকলাম। তারপরে সে আমাকে বললো যে আপনি ইকো কেন করেন নাই, আপনার রিপোর্ট আমি দেখবো না, এই কথা বললো। বলার পরে আমাকে ঢুকতেও দিল না। আমাকে রিপোর্ট দেখে নিয়ে সেই রিপোর্টটা পাইলো না দেখে আমাকে আর দেখলো না। আমার খুব রাগ হলো। আমি যাই না, ডাক্তারে বললাম যে আপনি আমাকে দেখবেন না তো, এই একটা রিপোর্টের জন্য এটা তো আমার লাগতেছে না, কিন্তু তা আপনি দেখবেন না, ঠিক আছে আপনাকে আমি দেখাবো না, এই কথা বলে রাগ করে চলে আসলাম। চলে এসে নিয়ে রাত্রেবেলা আবার ভিডিও দেখলাম। দেখার পরে দেখি যে একটা ডক্টর, সে ওনার ভিডিওটা দেখে আমার ভালো লাগলো। তাকে দেখাইতে গেলাম সন্ধ্যার সময়। দেখাইতে যাওয়ার পরে সেই ডাক্তার আমার কথা শুনলো। শোনার পরে আমাকে জিজ্ঞেস করলো যে আপনার হাজবেন্ড কোথায়।
আমি তো হাজবেন্ডের কথা তো বলতেই পারলাম না, তার আগে কান্নাকাটি শুরু করে দিলাম। সে তখন বলল যে তাহলে কার সাথে কথা বলবো আমি, আপনার তো এখন তো আর সময় নেই, আপনি তো এখন অপারেশন করতে হবে। আমি তাহলে কার সাথে কথা বলবো? আমি বললাম, আমার সাথে কথা বলবেন আপনি। মানে এই মানসিক সাহসটা আমার আছে। হ্যাঁ, আমার তো মানুষ, আমি আমার সাথেই কথা বলেন, কারণ ওরা আমার ছেলে মেয়ে, ওরা আমার পরেই ছেড়ে দিছে যে আম্মু তুমি যে ডাক্তারের কাছে যাবা, তুমি যা করবা সব কিছুই তুমি যেটা করবা আমরাও সেটা করবো, সেখানেই তোমাকে নিয়ে যাব, তুমি তুমি শুধু বলো কার কাছ দিয়ে করাবা। তখন উনি, ওই ডাক্তার আমাকে বললো যে মা আপনি তো 99% কাজ করে আসছেন, আপনি তো আর কিচ্ছু করা বাদ নাই, শুধু একটা টেস্ট করবেন, সেটা কোভিড-19 আছে কিনা। অপারেশন করবো, কালকে আপনার অপারেশন করতে হবে বাংলাদেশে। আমি তো ওই যে ভিডিও দেখে দেখে না আমি মানে এত শক্ত হয়ে গেছি, আল্লাহ পাক আমাকে এত সাহস দিছে যে আমার কিছু মনেই হচ্ছে না। রাত্রেবেলা আসলাম, এসে নিয়ে সবার সাথে কথাবার্তা বললাম, বলে নিয়ে রান্না করলাম, মাংস রান্না করলাম, খিচুড়ি রান্না করলাম, রান্না করে সবাই মিলে একসাথে বসে খেলাম। খাওয়া দাওয়া করে নিয়ে পরের দিন সকালবেলা গোসল টোসল করলাম, যে অপারেশন করলে পাই তো আবার কয়দিন থাকতে হবে এটা তো জানি না। হয়তো ভাবলাম যে মরে যদি যাই, এটাও মনের মধ্যে বলতেছে যে মরে যদি যাই। 4টার দিকে আমাকে অপারেশন করালো। 3 ছেলে মেয়ে আমার সাথে আছে, আমার জ্ঞান ফিরছে কিনা এটার জন্য ওদেরকে আবার একটা পিপি কিনছে। ওরা পিপি কিনে, একটা পিপি কিনে 3 ভাই বোন পড়ছে, 3বার 3জন যায় দেখে আসছে। একসাথে 11টা রুগী রাখে। আচ্ছা, অনেক বড় একটা রুম থাকে, সেই রুমের ভিতরে অবজারভেশনের রুগীগুলা 11টা সিট আছে, 11টা রুগী রাখে। তো আমি ছিলাম 9 নাম্বার রুগী। 1টার দিকে অনেক চিল্লাচিল্লি, টানা হেঁচড়া শুরু হয়ে গেছে, আমাকেও টানাটানি করতেছে, আমাকে উঠায় নিয়ে ওই হুইল চেয়ারে বসাবে। আমি বলছি কেন আমাকে হুইল চেয়ারে বসাচ্ছেন কেন? আমাকে তো বলছে সকাল এখন কয়টা বাজে, বলে এখন রাত 1টা না 1:30 কয়টা বাজে এরকম। আমাকে নিয়ে টানাটানি শুরু হয়েছে, আমি তো যাবো না। আমি বলছি আমি তো কৃষ্ণারূপা ডক্টরের আমি পেশেন্ট, ওনাকে ফোন দিলে তারপর আমি সিট থেকে উঠবো, নাহলে আমি উঠবো না। বললাম আপনি যেতেই হবে, আপনি এক্ষুনি যেতে হবে, আমাকে নিয়ে যাবেন কোথায়? আমার তো বেড টেড কিছু নাই, আমি যেখানে উঠছি সে বলে না আপনাকে ওয়ার্ডে নিয়ে যাবো, যেখানে আপনি উঠছিলেন সেখানে আপনাকে নিয়ে যাব। ওইখানে নাকি মানে অপারেশনের পরে নাকি তারা একটা রুগী পাইছে, সেখানে একজন করোনা পজিটিভ। যে কারণে সাসপেক্ট করতেছে যে সবারই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সবারই হয়ে যাওয়ার সম্ভাবনা। এত করে চিৎকার, ব্যথায় কষ্টে কান্নাকাটি, সবাই এতগুলার মানুষ যদি একসাথে কান্নাকাটি করে কেমন একটা অবস্থা। অপারেশন শেষ আমার, তখন থেকে শুরু হলো আমার ক্যান্সারের পরে যে ট্রিটমেন্ট। ক্যান্সার হলে তাকে কেমো নিতেই হবে। বায়োপসি করলো আমাকে, 3 দিন রাখার পরে বায়োপসির রেজাল্টটা আসলো। আমার এমনই একটা ভয়ঙ্কর ক্যান্সার, এখানে রেডিও কেমো সবই নিতে হবে। এখান থেকে আমার কোনো নিস্তার নাই। এর আগে তো আমি অনেকগুলো ভিডিও দেখে ফেলছি যে কেমো, আসলে ক্যান্সারের রুগী মারা যায় না, রুগী মারা যায় কেমোতে। মানে কেমোর যে একটা যে শরীরের মধ্যে যে একটা ধকল, এই ধকলটা সামাল দিতে উঠতে পারে না। তো আমার 1 নম্বরের কথা, কেমো আমি নিব না। আমার ক্যান্সার হয়েছে, আমি ক্যান্সার কেটে ফেলে দিছি, আমার আর কোনো অসুবিধা নাই। তখন আমি আবার শুরু করলাম যে আমি কেমো নেব না, কেমো না নিয়ে আমি কিভাবে থাকবো, আমি কিভাবে বেঁচে থাকবো, এইটা আমার 1 নম্বরের কথা। এইভাবে আমি আবার শুরু করলাম ভিডিও দেখা, কেমোর ডাক্তার, অনকোলজিস্ট, আবার আমার সার্জারি যে করবে সেটাও তো অনকোলজিস্ট। মানে সাধারণ যে ডাক্তার, সেই ডাক্তার কিন্তু আমাকে অপারেশন করলে পারে সে বুঝতে পারবে না যে আমার ক্যান্সারটা কেটে একদম শেষ করে দিছে কিনা। বর্ডার লাইনের পাশ দিয়ে কাটলেই আমি সেভ। তো এটা আমার অনকোলজিস্টই লাগবে। আবার এখানে আবার কেমো নিব, সেই কেমোর জন্য আমার এখন ডাক্তার লাগবে, কোন ডাক্তারের কাছে আমি যাব? তো কৃষ্ণারূপা আমাকে লিখে দিল যে আমি যাদের অপারেশন করাই তাদেরকে আমি যে কেমো নেওয়ার জন্য যে ডাক্তারের কাছে যে পাঠাই আর কি, আপনি সেখানে যান। আমি 10 বছর হলো এগুলা করতেছি, সে ভালো মোটামুটি, আপনি ওনার কাছে যান। ওনার নাম বললাম না। তো ওনার কাছে আমি গেলাম, যাওয়ার পরে ওখানে যা দেখি এমন খারাপ অবস্থা যে আপনাকে ভাষায় বলতে পারবো না। খারাপ কেন? খারাপ ওখানকার যে পরিবেশ, এনভায়রনমেন্টটা তো লাগবে, তাই না? একে তো ক্যান্সার, 2 তো একদম লকডাউন, কঠিন লকডাউন, 3 তো মানে করোনা নাকি একজন থেকে আরেকজন ছড়ায় যায়, এটা তো সত্য। ওইখানে যাওয়ার পর দেখলাম যে এত খোলামেলা, এত অবস্থা খারাপ, এত মানে গায়ে গায়ে রুগী, যেখানে 3 ফিট দূরত্ব সেখানে 3 ফিট না, 3 আঙ্গুলও দূরত্ব না।
ওইখানে যে ডক্টরকে জিজ্ঞেস করলাম যে কেমোতে মোট খরচ আসবে কত, হিসাব করে একটা কাগজে লিখে দিল। সেই হিসাবে আমি বাসায় আসলাম। বাসায় আসার পরে তো ক্যান্সার মানে তো ক্যান্সার না, এখানে তো কয়েকটা জিনিস আছে একসাথে। 1 নম্বরে নিজের মনোবলটা রাখতে হবে, 2 নম্বরে আমার শরীর পারবে কিনা কেমোটা নিতে, 3 নম্বরে আমার টাকা আছে কিনা, আমার টাকার দরকার। আমার ওই জায়গা পছন্দ হলো না, আমি কৃষ্ণারূপাকে বললাম। তখন আমি জানি না যে কৃষ্ণারূপা বাংলাদেশের খাদ্যমন্ত্রীর মেয়ে। তো ওনার মেয়ে যখন আমি শুনলাম যে আমার অপারেশন হয়েছে, তখন আমার মনের মধ্যে এমনি একটা বল চলে আসলো, মানে একটা সাহস। এটা একটা সাহস। আর উনি যে এত অতি সাধারণভাবে আমার সাথে যে বিহেভটা করলো, এটার জন্য আমি যে একটা মানসিক সাপোর্ট এটা যে পাইলাম, অনেক বড় একটা ভরসা এটা। জি। তো তারপরে আমি ওনাকে ফোন দিয়ে বললাম যে মা, আমি তো, তুমি যেখানে পাঠাইলে, আমাকে বললো কি আপনি, আমার তো মা নাই, তো আপনি আমার মা। বাহ। আমি যে প্রথম দিন ডাক্তারের কাছে গেলাম না, কৃষ্ণারূপার কাছে গেলাম, যাওয়ার পর আমার হাজবেন্ডের কথা জিজ্ঞেস করলে হাওয়া করে কান্নাকাটি করলাম। উনি আবার ওনার ফেসবুক ইয়েতে পেজে আমার নাম দিয়ে ছবি দিয়ে অনেকগুলা কথা লিখে সে ফেসবুকে পোস্ট করছে, বুঝছেন। করার পরে সেটা আবার দেখছে সবাই, যে ওনার সাথে ছিল তারা দেখছে। দেখার পরে আমাকে ফোন দিয়ে বলছে, আন্টি আপনার কি হয়েছে, আপনি কি অসুস্থ? হ্যাঁ, আমি তো অসুখ। আমার অসুখের কথাটা আমি কাউকেই বলি নাই, একদম বাসা ছাড়া আমি কাউকে বলি নাই। আচ্ছা আচ্ছা। আমি কৃষ্ণাকে বললাম যে বাবা, আমি তো ওনার কাছে আমি কেমো নিব না, তা আপনি যার কাছে নিতে আপনি কমফোর্ট ফিল করেন তার কাছে আপনি নেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হলে আমাকে বললেন আপনি। ওই ফেরদৌস ডাক্তার বললো যে শোনেন, আপনার যে ক্যান্সারটা, এখানে আপনি হাজার বললেও আপনাকে ছাড়া যাবে না। আপনি যদি কেমো না নেন তাহলে আপনি কোনো ট্রিটমেন্টই হলো না। আমি লিখে দিতে পারবো যে আপনি যদি কেমো না নেন তাহলে এই অসুখটা আপনার ব্যাক করবেই, মানে এইভাবে সে আমাকে বলে দিল। ওই সার্জারির 31 দিন পরে আমাকে হলো কেমোর ডেট দিয়ে দিল। প্রথম দিনের অভিজ্ঞতা বলি, আগস্টের 13 তারিখে আমি কি করলাম, আমি বললাম যে আমি তো মরে যাবো কালকে কেমো নেওয়ার পরে। তখন আমার একটা দেখার ইচ্ছা আছে, একটা জিনিস শখ আছে। আমার ছেলেকে বললাম যে সবাই মিলে আমরা একটু পদ্মা সেতু দেখতে যাবো। চিন্তা করার অবস্থা। ওইখানে যে ইলিশ মাছ খাবো। তো এই কথা বললাম, বলার পরে আমার ছেলে সবাই মিলে আমার পদ্মা সেতু দেখতে গেলাম। কিন্তু মনের মধ্যে কিন্তু ভয় আমার। কেমো আমাকে দিতে বসলো, এখানে ক্যানেলা লাগায় নিয়ে কেমো, সেটা আবার ওষুধ মিক্সচার করে, ওষুধের কালারটা বেগুনি, লাল, তারপরে ইয়েলো কালার, মানে এই ধরনের 3-4টা কালার, তার সাথে আবার একটা স্যালাইন, এগুলো দিতে মনে হয় 4 ঘন্টার মতো সময় লাগে। তো ওনাদের প্যাকেজ একটা, ওইখানে 4 ঘন্টার জন্যই ওনারা 10-12 হাজার টাকা মনে হয় একটা প্যাকেজ আছে, ওই ডেকেয়ারে যে একটা সিট নেবো সেই জন্য। তো ওইখানে গেলাম, যাওয়ার পর ওষুধ টষুধ সব কিনে যে নিয়ে প্রথম দিন দিতে বসলাম। দিয়ে এখন কেমন নেওয়ার পরে আমার কোনো ফিলিংসই নাই, আমি কিছুই না, কিছুই টের পাইলাম না, মানে কিছুই বুঝতে পারলাম না। নিতে হয়েছে কয়টা টোটাল? 8টা। ওকে, প্রথম কেবল নিছেন? হ্যাঁ, প্রথমটা নিলাম। আমার কেমোর একদম প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যে কটা কেমো দিবে সব ডেট দিয়ে ওনারা কবে কেমোর আগে যে টেস্টগুলো সমস্ত কিছু একদম লিখে একদম আমাকে দিয়ে দিল। আপনি কিন্তু ডেট মিস করতে পারবেন না। তখন আমার ছেলে বলে কি, স্যার যদি কিয়ামত হয়ে যায়, কিয়ামত হলে ডেট মিস করা যাবে না, আমি ডেট মিস করতে পারবো, আমি ডেট চেঞ্জ করতে পারবো, কিন্তু তোমরা কিন্তু পারবা না। ঠিকই আছে। হ্যাঁ, তারপর আমাকে বলে দিল যে 24 ঘন্টা পরে আপনাকে একটা বুস্টার নিতে হবে। বুস্টার মানে কি স্যার? বুস্টার মানে কেমন নেওয়ার পরে যে সাইড ইফেক্ট এটা না হওয়ার জন্য আমি একটা ওষুধ দিব, সেটা নিতে হবে, ইনজেকশন সেটা। এগুলো কিন্তু আমরা কিছুই জানি না। সে কেমো নিতে যে খরচ হলো আমার, বুস্টার ডাবল খরচ। একটা ইনজেকশনের দামই 20,000 টাকা বুস্টারের। তো সেটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে 24 ঘন্টা পরে বুস্টার নিতে গেলাম। বুস্টার নিয়ে আসার পরে তার 24 ঘন্টা পরের থেকেই মনে করেন বুস্টারের যে একটা জ্বালা যন্ত্রণা, মানে যে কষ্টটা, সেইটাও শুরু হইতে 24 ঘন্টা সময় লাগে। 24 ঘন্টা পরের থেকে আমার শুরু হয়ে গেল শরীরের মধ্যে মানে অশান্তি, কি যে ভয়ঙ্কর অশান্তি, কি যে খারাপ লাগা, কি যে কষ্ট। এটা শুধু যে এই কেমোর ভুক্তভোগী সে ছাড়া দুনিয়ার পৃথিবীর কেউই জানে না। কি হয়, পেইন হয়?
এটা আমি শুয়ে থাকতে পারবো না, আমি বসে থাকতে পারবো না। অস্বস্তি, একটা অস্বস্তি। অস্বস্তি ভিতরে মনে হয় কি একটা ভূমিকম্প হয়ে যাচ্ছে। কতদিন চলে এরকম? এরকম ওই যে 21 দিন পর পর নিতে হবে। ওই বুস্টার নেওয়ার পরে 24 ঘন্টা পরের থেকে আমার বাত থাকে হলো গা 19 দিন, মানে 19 দিন আমি 19 দিনের মধ্যে আমি অসুস্থ থাকতাম 15-16 দিন টানা। ওরে বাবা। তারপরে জানেন তখন লকডাউনের টাইমে আমার তখন কি হলো, আমার সাথে কেমো নেওয়া শুরু করছে নাকি, আমার জানা মতে আর কি 7 জন আমরা কেমো নেওয়া শুরু করলাম। মানে আমার আত্মীয় স্বজন, আমার চেনা পরিচিত দিয়ে 7 জন মিলে শুরু করলাম কেমো নিতে। 6 জন মারা গেছে। তো মারা যাওয়ার খবরগুলোকে আমাকে দেয়নি, ওভাবে আমাকে কেউ বলতো না। কিন্তু আমি যে প্রতিদিনই জানতাম যে আমি সকালেই মারা যাব, সকালে জানতাম রাত্রে মারা যাব, এরকম একটা অবস্থা। দ্বিতীয় কেমন আগে আমাকে আবার কৃষ্ণারূপ আমাকে ডাকলো যে মা আপনি কেমন আছেন। ওর সাথে আমার মেসেঞ্জারে কথাবার্তা হয়, ফোন দিয়ে কথা হয়, আমার খোঁজ খবর সে নেয়। আমি ওনার সাথে ভালো, আমার সাথে মামা করে কথা বলে, এত ডাক্তার মানে মানসিক সাপোর্ট যেটা। আর ওই কেমো যেদিন আমি প্রথম নিতে যাই সেই দিনকা আমাকে এবারকের একটা মেয়ের সাথে দেখা হয়। সেই মেয়েটার নাম আশা। সে আশার মা মারা গেছে ক্যান্সারে, বোন মারা গেছে ক্যান্সারে 2015-তে, মা মারা গেছে 18-তে না 19-এ তার বোন মারা গেছে। তার আবার 20-এ ক্যান্সার ধরা পড়ছে। সে থাইল্যান্ডে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করে আসছে। ফলো আপ ট্রিটমেন্ট যেটা না, সেটার জন্য সে ওই ডাক্তারের কাছে গেছে, ওর নাম কি ফেরদৌস সারিয়ার ডাক্তারের কাছে গেছে। সেই মেয়েটা কি করলো, ওই যে ওদের ট্রিটমেন্ট করে আসছে না, আমাকে প্রতিনিয়ত আন্টি আপনি কিন্তু এরকম লাগবে, আন্টি আপনি কিন্তু এটা করা যাবে না, আন্টি আপনি কিন্তু এটা করতে হবে, অভিজ্ঞতাগুলো শেয়ার করতো সব সময়। সে আমাকে ডাক্তারি কিন্তু আমাকে আমার কেমন লাগবে, কি হবে না হবে, এগুলো আমাকে প্রতিদিন বলতে থাকতো। প্রতিদিনই বলতো আন্টি আপনি ভয় পাবেন না, আপনি কিন্তু মারা যাবেন না, আপনি সাহস হারাবেন না, এভাবে ও বলতেই থাকতো। এটা খান ওটা খান, এভাবে চলেন, এইগুলো আমাকে বলতো। আমার একটা একটা করতে করতে 4টা কেমো নেওয়া হয়ে গেল। কিন্তু আমাকে ডাক্তার কি বলছিল যে 4টা কেমো আপনার একই ওষুধ হবে, 5টা 6টা 7টা 8টা এই বাকি 4টা কেমো এগুলো একটু ওষুধ বেশি। তার মানে আমি দিছিলাম বড় কেমোগুলা। আমার ভাষা এটা যে ছোট কেমো এগুলা 4টা ছোট কেমো আর 4টা বড় কেমো। আমার চুল উঠে গেল, চুল উঠে একদমই সবই শেষ। 2টার বেলায় আমার চুল উঠে একদম নাড়া হয়ে গেলাম। আর চেহারার তো কি অবস্থা সেটা তো ভাষায় প্রকাশ করার মতো না। আমার হাতে পায়ে একদম পুরা কালো হয়ে গেল, জিভটা পুরা আপনার গেঞ্জির কালার হয়ে গেল, আমি কিছুই খেতে পারতাম না। তারপরে এভাবে চলতে চলতে আমার 4টা কেমো শেষ হয়ে গেল। 5টার বেলায় কি হলো জানেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে 5টার বেলায় যাওয়ার পরে আমাকে যে ওষুধটা দেওয়ার কথা ছিল না, সেই ওষুধটা দিতে বসে সে কি করছে, আমার ও কেমোর আগের দিন মানে 3 দিন আগে আমাকে একটা টেস্ট করা হতো, আমার ব্লাডের উপাদানগুলো সব ঠিক আছে কি না। আমার ওই রিপোর্টটার উপরে আমাকে কেমো দিতে হবে। তো সেইখানে আমার ব্লাডের উপাদান যেরকম থাকার দরকার রেঞ্জের মধ্যে সেটাই আছে, কিন্তু ওইটা আছে বিধায় ডাক্তার আমাকে কি করলো, আমাকে কেমো দিল। সেখানে মানে 160 mg ওষুধ, 60 mg ওষুধ, কেমোর পাওয়ারটা আর কি। ওষুধের যে থাকে না কত কম বেশি বলেন আপনি, তাহলে বেশি, এভাবেই 160 mg দিল। দেওয়ার পরে আমি ওই দিনটা কেমন নিয়ে যায় একদম অজ্ঞান হয়ে একদম মারাই গেছি, বুঝছেন। আমার আর কোনো জ্ঞান নাই, কিচ্ছু নাই। আমার নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে রক্ত, মুখ দিয়ে সাদা সাদা ফেনা, এরকম হয়ে থাকলাম 7 দিন, একদম পুরো 7 দিন। ডাক্তারের সাথে যোগাযোগ করলাম, আমার মেয়ে যায়নি। স্যারকে বললাম স্যার আমি তো আর কেমো নেবো না, আমার কেমো নেওয়া শেষ, আমি আর কেমো নেবো না। বলে আপনি না নিলে আমরা জোর করে দেবো না, আপনি ঠিক আছে কেমো নিয়েন না। ডাক্তার আমার কাছে পাঠাইছে না, আপনি ওনার সাথে একটু কথা বলে আসেন। আরমান রেজার কাছে গেলাম, যাওয়ার পরে সে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলল যে হবে না, তো এটা তো আসলে বাদ দেওয়া যাবে না, এটার কোর্স আপনি কমপ্লিট করাই লাগবে। আপনার তো তেমন কোনো সমস্যা হয় না, আপনার তো রক্তের রেঞ্জ ঠিক আছে। স্যারকে যে আপনি বলবেন যে স্যার আপনি ওষুধ বাড়ায় দিছে তা না, আপনি যতটুকু লাগবে ততটুকুই দিছে, কিন্তু একটু কম দিলেও হয়তো হতো, আপনি তো মারা যান নাই। এইটা বলে সে আমাকে সাহস দিল
যে ঠিক আছে আপনি নেন। পরে আমি আবার শুরু করলাম, আল্লাহ কিভাবে যে দিন গেছে আর কিভাবে যে রাত গেছে এটা ভাষায় প্রকাশ করার মতো না। শুধু ক্যালেন্ডারের দিকে তাকায় থাকতাম। আমাকে যে ডেটগুলো দিয়ে দিয়েছিল সেই ডেটগুলো আমি আমার লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখছিলাম। এইভাবে আমার শেষ হলো কেমোগুলা। 8টা হয়ে গেল শেষ। 8টা শেষ হয়ে গেল। 8টা শেষ হয়ে গেল, আমার হাতে পায়ের নখ চারা কিচ্ছু নাই, মানে সারা শরীরের একদম মনে করেন যে আমি হাঁটতেই পারতাম না, আমার পায়ে ব্যালেন্স নাই, আমি হাত দিয়ে উঠায় খাবো সেটা খাইতে পারি না, মানে পুরা চোখে দেখতে পারতাম না। ডাক্তারের কাছে গেলাম, সে ডাক্তার আমাদের চোখের ডাক্তার বলে দিল যে কেমো চলাকালীন এরকম হবেই, আল্লাহ বাঁচায় রাখলে পরে কেমোর পরে আপনি আইসেন আবার আমার কাছে, তখন হয়তো ধীরে ধীরে ইমপ্রুভ করবে। তারপরে এটা শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে এখন আমি কেমো নেওয়ার পরে কেমো তো শেষ, সেই ধাক্কা শেষ নেই হইতে হইতে আবার এই 30 দিনের মধ্যেই শুনলাম যে আবার রেডিয়েশন নিতে হবে। এত ছোট টিউমার, যেখানে পয়েন্ট কত, টিউমারের সাইজটা হলো 1.7, সেখানে বা কতটুকি, সেইটুকির এত পাওয়ার। মার্বেল সাইজ বলা যেত, মার্বেল সাইজ, মার্বেলের চেয়েও ছোট হবে। তারপরে ওইখান থেকে আমার আবার রেডিয়েশন নিতে হবে। তাহলে এইখানে কেমো নিতে যাই মনে করেন যে মোটামুটি আমার 10-12 লাখ টাকা শেষ ওইখানেই, তারও বেশি হবে হয়তো। ইউনাইটেডে গেলাম। ইউনাইটেডে যাওয়ার পরে আল্লাহর কি কাজ, ভাগ্য ফেভার করলো। সেখানে যাওয়ার পরে শুনলাম যে কালকে একটা মিটিং হয়েছে, মিটিংয়ে রেডিয়েশনের যে রুগীরা আছে না তাদের জন্য ডিসকাউন্ট দেওয়া হয়েছে। যেখানে আমার 4 লাখ টাকা লাগবে সেখানে কমায় তারা 2 লাখ টাকা করছে। বাহ। শুরু করার পরে যখন গেলাম রেডিয়েশন নিতে, তখন যে নিয়ে আমার তখন মনে করেন যে আমার যে কেমো, ক্যান্সার, এগুলো আমার কিছু মনে হতো না। কারণ সেখানে যায় দেখি যে 7 বছরের বাচ্চা, 12 বছরের বাচ্চা, ক্লাস 7-এ পড়া বাচ্চা, মানে আমার চেয়ে বড়, আমার চেয়ে ছোট, এত মানুষ একসাথে বসে আছে, সবাই ওয়েটিংয়ে ডাকে, তারা একসাথে একজন করে ডাকে। 2টা হলো রেডিয়েশনের মেশিন, সেখান থেকে নিয়ে চলে আসে, সময় বেশি লাগে না, কিন্তু সবাই একসাথে বসায় রাখে। তো ওইখানে যাওয়ার পরে যখন দেখলাম এত ছোট বাচ্চা, যারা নাকি দুনিয়াতে আসছে, দুনিয়ার সম্বন্ধে তাদের আইডিয়া নাই, কিছুই জানে না, তখন আর আমার কোনো দুঃখ থাকতো না। আমার আর তখন কোনো দুঃখ নাই, আমি একদম পুরা স্বাভাবিক। আমিও বাচ্চাদেরকে দেখতাম আর বলতাম যে আল্লাহ, আমি তো অনেক দূর আসছি, আমার সংসার, আমার ছেলে মেয়ে, আমার নাতিপুতি সবই হয়ে গেছে, আমার তো দেখার দুনিয়া শুধু আল্লাহর ঘরটাই দেখি নাই, এটা দেখার ইচ্ছা আছে, এটা দেখি নাই, কিন্তু আমার তো আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। অত ছোট বাচ্চা ব্রেন ক্যান্সার হয়ে গেছে, তাদের রেডিয়েশন নিতে আসছে। আল্লাহ যে ওইখান থেকে আমাকে ফেরত নিয়ে আসছে, আমি যে বেঁচে আছি, আল্লাহ যে আমাকে হায়াত দারাজ করছে, এটাই সবচেয়ে বড়। আপনি কি মানে মোটামুটি এটা কি পুরো কিওর হলো আপনার? হ্যাঁ, কিওর হলো, কিওর হয়ে গেল। আমি কৃষ্ণারূপার সাথে তো মাঝে মাঝে দেখা করি, যাই সেখানে, উনিও অনেক খুশি হয়। আমি ওনার বাসায় পর্যন্ত গেছি। একটা মন্ত্রী বাসায় যাওয়া কিন্তু যেন তেন মানুষকে নিয়ে যায় না, এভাবে তার নিয়ে যায় না। সে আমাকে বাসায় যাইতে বললো, সে তার বাসায় গেলাম, তার মন্ত্রীর সাথে ছবি উঠলাম, কথাবার্তা সব কিছু আমার সাথে অন্যরকম একটা সম্পর্ক। তারপরে ওইখান থেকে আসলাম, আসার পরে 2-3 মাস আল্লাহর রহমতে ভালোই ছিলাম, একদম সুস্থ, কোনো সমস্যা নাই। আমাকে তার ওষুধ দেয়নি, কোনো খাবারের মুখে খাবার কোনো ওষুধ নাই। আমার কেমো চলাকালীন কোনো ওষুধ ছিল না, এখনও কোনো ওষুধ নাই। এরপরে যদি পরীক্ষা দিতে হয় তাহলে আর পরীক্ষায় পাশ করতে পারবো না। আর আমি একটা কথাই বলবো, আমি বাংলাদেশে নাগরিক হিসাবে, সরকার তো আসলে অনেক ভালো ভালো কাজ করছে, কিন্তু আমার মনে হয় কি যে ক্যান্সার যাদের হয়, ক্যান্সার মানে তো আজ হোক কাল হোক, মৃত্যু তো সবার হবে। মৃত্যু এই মানে আসমান জমিনের প্রাণী মানে মৃত্যু, প্রাণ আছে মানে মৃত্যু। হ্যাঁ, প্রাণ আছে মানে মৃত্যু, কিন্তু আসমান জমিনের মাঝখানে আমরা আছি, এখান থেকে আমরা পালাবো কোথায়? মৃত্যুর ভয়ে পালানোর তো কোনো রাস্তা নাই, তাই না? এখান থেকে পালানোর তো রাস্তা নেই, মরতে তো হবেই।
কিন্তু এই যে ক্যান্সার নিয়ে যারা বিনা চিকিৎসায় বা না বুঝতে পেরে না চিকিৎসা শেষ না করে যাদের মৃত্যুটা হয়, আমার তাদের জন্য কষ্ট হবে। আর আমার মনে হয় কি যে সরকার যদি আমাদের জন্য যে চিকিৎসার জন্য যদি একটা ইন্স্যুরেন্স করে দিত, কিছু টাকা যদি হেল্প করতো, মানে অনেক ব্যয়, অনেক, যেটা একটা মানুষের ফ্যামিলিতে ক্যান্সার হলে পারে সেই ফ্যামিলিতে আর উঠে দাঁড়ানোর মতো, আমার মনে হয় আবার 10 বছর পরে সেই পর্যায়ে আবার আসবে। পুরো পরিবারটা ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, একদম শেষ হয়ে যায়। মানে এই চিকিৎসার টাকাটা তো আসলে কোত্থেকে দিবে, না ব্যাক করা যায় না তো। আর ডাক্তাররা তো আসলে ওইভাবে ছাড়েও না যে আমি যে ছেড়ে চলে আসব, না, সে তো ছাড়েও না। তো আপনার এই যে জার্নিটা ছিল প্রায় 1 বছর ধরে, 1-1.5 বছর ধরে আপনি যুদ্ধ করে চলেছেন, কি মনোবলে পারলেন শেষ পর্যন্ত? ছেলেরা যথেষ্ট, আল্লাহর রহমে মাশাআল্লাহ, আসলেই ভালো। মেয়ের কথা কি বলবো, মেয়ে তো আমার যেদিন থেকে শুনছিলাম ক্যান্সার না, সেই দিন থেকে শুরু করে তার শরীর খারাপ বাদ দিয়ে সে 6 মাস টানা রোজা করছে। আল্লাহু আকবার। শেষ কথা যেটা বলতে চাই আমি সবার জন্য, সেটা হচ্ছে যে রোগের উপরে আমাদের কারোরই হাত নাই। পৃথিবীতে একটা রোগ যেটার আসলে কোনো এটা করলে ক্যান্সার হবে এই রকম কোনো গ্যারান্টি নাই। মানে আমি তো ডাক্তার না, আমি যতটুকু জেনেছি ততটুকুই বলছি। মানে আপনি এটা করলে এই ক্যান্সার হবে এরকম, হ্যাঁ বিভিন্ন বিষয় আছে যে এটা করলে ওটা ক্যান্সার হতে পারে, এটা করলে ওটা হতে পারে, কিন্তু সারা জীবন সুস্থভাবে জীবনযাপন করেও, হেলদি লাইফ লিড করেও অনেকের ক্যান্সার হয় এবং হয়তো অকালে পৃথিবী থেকে চলে যায়। যদিও অকাল শব্দটা ঠিক না, মৃত্যু তাকে হয়তো এভাবেই লিখে রেখেছিলেন আল্লাহ। কিন্তু এখানে দুটো বিষয় আছে। একটা হলো যে যখন আপনি ক্যান্সারের সাথে ফাইট করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনি যখন জানলেন যে আপনার ক্যান্সার, ওই সময়টাতে একটা মানুষের মানসিক অবস্থাটা কতটা ভয়াবহ হয়। এবং 2-3টা বিষয় এখানে। একটা হচ্ছে যে বেঁচে থাকার জন্য একটা লড়াই, বেঁচে থাকার প্রক্রিয়াগত যেই বিষয়গুলো, সেগুলো কিন্তু কোনোটাই খুব ইজি না, খুব টাফ। চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, সেটা দেশে তো ব্যয়বহুলই, দেশের বাইরেও ব্যয়বহুল। এবং আপনি যদি ফিরেও আসেন, আপনাকে সারা জীবন ধরে চিন্তা করতে হবে, অলওয়েজ ফলো আপের মধ্যে থাকতে হবে। এবং মানে আমরা যারা পৃথিবীতে বেঁচে থাকি, একটা নর্মাল লাইফ লিড করি, সোকল নর্মাল লাইফ যেটাকে বলি, তারা তো আসলে ওই চাপটা নিতে হয় না যে আমার শরীরের মধ্যে কিছু একটা আছে, সেটা যে কোনো মুহূর্তে আমাকে মেরে ফেলতে পারে, যে কোনো মুহূর্তে আমি একটা কলাপস জায়গাতে চলে যেতে পারি। আপনাকে প্রত্যেকটা মোমেন্টে যদি আপনার বেঁচে থাকার মধ্যে যদি 90% ব্রেন যদি এই থটটা ব্লক করে থাকে, তাহলে ওই লিভিংটা কতটা টাফ হতে পারে, চিন্তার বিষয়, খুবই চিন্তার বিষয়। তারপরেও মানুষ বেঁচে থাকে, তারপরেও মানুষ স্বপ্ন দেখে, তারপরেও মানুষ বেঁচে থাকার জন্য যুদ্ধ করে, এবং মানুষ অনেক প্রতিবন্ধকতাকে উতরে সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে। আপনি যদি আমাদের এই এলিসের গল্পটা যদি আপনি একটু ভালো করে ফলো করেন, ওনার 53 বছর বয়স, 8ম শ্রেণীতে পড়ুয়া অবস্থায় বিয়ে হয়ে যাওয়া, নিজের জীবনের ভালোবাসার মানুষ বলেন, কাছের মানুষ বলে তার হাজব্যান্ড, এবং ভাঙাচোরা ঘরের মধ্যে সংসার শুরু, সেখানে 3টা ছেলে মেয়েকে সুন্দর করে মানুষ করা, একটা পর্যায়ে সেই মানুষটার জীবনের থেকে হট করে চলে যাওয়া, তারপরে এই মানুষটার একটা পর্যায়ে এসে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়া, সেখান থেকে ফাইট করে এই সময়টাতে সারভাইভ করা, এটা কিন্তু অনেক বড় একটা জীবন জয়ের গল্প, যুদ্ধ জয় আমি মনে করি। এবং যে সময়টাতে উনি ফাইট করেছেন সেটা কোভিডের সময়। কোভিড 2020 সালে কী অবস্থায় ছিল, এটা আপনাকে আমাকে নতুন করে মনে করে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমি শুধু একটা কথাই বলতে চাই, নেভার বি হোপলেস। আর একটা বিষয়ে সবাইকে আমি সতর্ক করব, সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারে। দেখুন, ছেলে মেয়ে নির্বিশেষে, যদিও এটা বেশিরভাগই মেয়েদের রোগ, এটা তো আসলে রোগ না, একটা সিচুয়েশন আমি বলি। বাড়িতে মা বোন থাকলে যারা সচেতন ব্যক্তি আছেন, তাদের দায়িত্ব হচ্ছে এই ব্যাপারে তাদেরকে সচেতন করা। কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে যেটা ঘরে বসেই করা যায়। সে বিষয়ে যাদের একটু বয়স হয়েছে, বিশেষ করে ঘরে যদি মা থেকে থাকে বা দাদির বয়সী কেউ থেকে থাকেন, তাদেরকে একটু বিষয়গুলো নিয়ে অ্যাওয়ার করা। এবং একটা বোধহয় আছে যে সরকার থেকেও এখন বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট বয়সের পর, এটাকে সম্ভবত মেমোগ্রাফি বলে, এটা করে ফেলানো, যে আপনার শরীরে এরকম কোনো সম্ভাবনা আছে কিনা। আর
ব্রেস্ট ক্যান্সার কিন্তু প্রচুর মানুষ সারা বিশ্বে মারা যায়, সুতরাং এই বিষয়টা নিয়ে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। আমি অনেক ধন্যবাদ জানাই আপনাকে যে জি ছেলে মেয়েগুলার আসছে কয়জন আসছে আজকে? দুজন আসছে, আমরা তাকে ভিতরে নিয়ে আসি তাহলে। আচ্ছা, নাম জিজ্ঞেস করে নিই, আপনার নাম? মোহাম্মদ মোশাইল হোসেন। মোশাইল হোসেন। আর আপনার নাম? উম্মে হাবিবা। উম্মে হাবিবা। আপনি কি জানেন আপনি আপনার মায়ের কাছে শাকিব খানের মতো সুন্দর? আপনার মামা বলতেছিল। আপনার ভাই বোন কতজন? আমরা হলো 2 ভাই 1 বোন। আপনি বড়? না, আমি সবার ছোট। সবার ছোট। আমি সবার বড়। আপনি 6 মাস রোজা করছেন আপনার মায়ের জন্য ক্যান্সারের সময়টাতে। আপনার বাবা তো হুট করেই চলে গেছে, তাই না? তো এরপরে যখন মার এরকম একটা রোগ ধরা পড়লো এবং এটা কোভিড-19 সবচাইতে পিক টাইমটাতে, ওই সময়টাতে আসলে কি অবস্থায় যাচ্ছিল ফ্যামিলিটা, আপনি একটু বলেন তো। মনে হচ্ছিল দরকার যে আম্মুকে বুঝাই যে এটা কিছু না, আসলে আম্মু অবশ্যই ঠিক হবে। আর এদিকে আমরা 3 ভাই বোন শুধু চিন্তা করতেছিলাম যে এটা একটা টাকা পয়সার একটা ব্যাপার ফার্স্ট, আর সেকেন্ড হচ্ছে আসলে ক্যান্সারের তো মানে জেনারেলি সবাই জানে যে ক্যান্সারের অ্যান্সার নাই, এরকম যে একটা ধারণা সবার থাকেই। তো ওই ধারণা থেকে মনে হচ্ছিল যে আম্মু কি তাহলে বাঁচবে না, আমাদের কি ওই পরিমাণ টাকা কি আমরা অ্যারেঞ্জ করতে পারবো না। কত টাকা খরচ হয়েছে এখন পর্যন্ত আপনাদের এই ক্যান্সারের পিছনে? 30 লাখ হবে। 30 লাখের মতো? 30 লাখের মতো। আপনারা বাংলাদেশ থেকে কি বেস্ট ট্রিটমেন্ট নিতে পেরেছেন? একদম 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 লেটেস্ট বেস্ট ট্রিটমেন্ট। একদম। আমার বলতেই হবে, আমি ডাক্তারদের কাছে কৃতজ্ঞ। আপনি বারবার বলছিলেন কৃষ্ণা দেবনাথ বোধহয়, না ওনার নাম? কৃষ্ণারূপা মজুমদার। আচ্ছা, কৃষ্ণারূপা, মানে আমি 3টা ডাক্তারের যে সাপোর্টটা পাইছি না, এটা আমি মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবো। এবং বাংলাদেশে যদি কোনো ডাক্তার এনাদের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, আমি হয়তো মানবো না। সত্যি কথা যেটা। এখন আমার এই 3টা ছেলে মেয়ে নিয়ে যখন ডাক্তারের কাছে গেছি না, ফেরদৌস ডাক্তার অ্যাপোলো হসপিটালের এভার কেয়ারের, এখন তো এভার কেয়ার, ওইখানকার ডাক্তাররা না আমাকে আপা বলতো, আর আমার ছেলে মেয়েগুলারে ভাগ্নি বলতো। বাহ, খুব চমৎকার। এটা তো শুনলে খুব ভালো লাগলো যে বাংলাদেশের ডাক্তারদের সম্পর্কে আমরা সবসময় নেগেটিভ জিনিসগুলোই দেখি পত্রপত্রিকা, টেলিভিশনে। নেগেটিভ কথা তো আমি একটা ডাক্তারের কথা বলবো না, সেটা আপনি বলেন নাই, হ্যাঁ বলি নাই, কিন্তু আসলে যে ডাক্তারদের এই বিশেষ করে ক্যান্সার রোগীদের জন্য যে মানসিক সাপোর্টটা, এইটা যে কি পরিমাণ লাগে। কান্তা তো সবসময় বলতো, আর এই যে কনক সবসময় বলতো যে আর আমার ছেলে মেয়ে তো আমার এরা তো আমার ওনারা জানে ক্যান্সারের পেশেন্ট ডাইরেক্টলি হ্যান্ডেল করছে, যেমন ওনাদের মা সমস্যা হয়েছে, মানে ওনারা যেহেতু ডাইরেক্টলি দেখছে যে কিভাবে ক্যান্সারের ট্রিটমেন্ট করতেছে, তারা বাইরে ট্রিটমেন্ট করাইছে, তাদের ক্ষেত্রে কাউন্সিলিং করে কিভাবে ডাক্তাররা তাদেরকে নিয়ে একসঙ্গে, মানে কিভাবে মানে ইন্সপিরেশন দিতে পারে যে না এটা কোনো সমস্যা না, কিউরেবল। এখন এটা কিন্তু পৃথিবীতে এটা একটা অদ্ভুত ব্যাপার আছে, এটার মনোবিজ্ঞানী যারা তো খুব ভালো ব্যাখ্যা দিতে পারবেন। সেটা হচ্ছে আপনি যদি পজিটিভ এনার্জির মধ্যে বসবাস করেন, আপনি নিজেও পজিটিভ ভাইব পাবেন, স্প্রেড করে আলটিমেটলি। আর আপনি যদি সবসময় ফ্রাস্ট্রেটেড থাকেন বা ফ্রাস্ট্রেটেড বিষয়গুলো নিয়ে ডিসকাস করেন, আপনি যদি ওগুলো এক্সারসাইজ করতে পছন্দ করেন, তাহলে দেখবেন যে আপনার জীবনটাও এরকম একদম ফ্রাস্ট্রেশনে ভরে গেছে। সো এই জন্যে চেষ্টা করা উচিত যে বেস্ট কোম্পানিগুলো বের করা যায়, যে আমাকে গুড ভাইব দিতে পারে, যে আমাকে বেটার থট দিতে পারে, যে আমাকে ফাইট করার শক্তি দিতে পারে। সো এটা খুব গুরুত্বপূর্ণ সিলেকশনের জায়গাটাতে। আমি অনেক ধন্যবাদ জানাই। আপনাদের এই গল্পটা অনেকের জন্য অনুপ্রেরণার হবে আমি মনে করি, এবং আন্টির জন্য অনেক অনেক শুভকামনা থাকছে। ইনশাল্লাহ ভালো কিছুই হবে ভবিষ্যতে। নেগেটিভ চিন্তা করা যাবে না, যেটা আপনি ওভারকাম করে আসছেন সেটা আপনার কাছে আসবে না আর, এবং এই দোয়া করি। শেষ করি তাহলে আজকের মতো। হ্যাঁ, অনেক ভালো। আমার মেয়ের একটা গান শুনি। আপনি গান গাইতে পারেন? আচ্ছা, তাহলে আমরা শুনতে পারি, আপনি যদি গেয়ে শোনান আমাদেরকে ছোট করে। জেমসের ওই গানটা কান্নায় লাভ নেই। ও আচ্ছা, এটা আমার ভাইটাও খুব ভালো পারে, ও আমার সাথে একটু শিওর, ওয়াই নট। আমি আর আমার দু চোখ কখনো জলে ভেজাবো না, এ ব্যথাই আমারই থাক, চাই না কারো সান্ত্বনা, পৃথিবী ভালোবাসে না, ভালোবাসতেও সে জানে না, পৃথিবী ভালোবাসে না, ভালোবাসতেও সে জানে না, কান্নায় লাভ নেই, কান্নায় হবে না, কোনোদিন পদ্মা মেঘে না,
দিনের আলোয় শুকিয়ে যাবে সে, হবে না তো এক নদী যমুনা। বাহ, বিউটিফুল, বেস্ট মোমেন্ট। অনেক ভালো থাকবেন আপনারা। খুব সুইট একটা মোমেন্ট ফ্যামিলির জন্য। ওরা মাকে যে পরিমাণ ভালোবাসে, এই ভালোবাসা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। শেষ করছি আজকের মতো প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।